হ্যালো স্টুডেন্টস, এখন আমরা ডিসকাস করব এইচএস সেকেন্ড ইয়ার অ্যাডভান্স বেঙ্গলির কপোতাক্ষ নদ কবিতাটা। পেজ নাম্বার হলো 85, দেখতে পারো তোমরা, বইটা একটু সামনে রাখবে। কপোতাক্ষ নদ অখণ্ড বাংলার অর্থাৎ বর্তমান বাংলাদেশের অখণ্ড বাংলা বিভাজিত হওয়ার আগে কপোতাক্ষ নদ পূর্ব বাংলার একটা বেশ বিখ্যাত নদী ছিল। এখন সেই নদীটা বর্তমান বাংলাদেশে পড়ছে, আমাদের পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষের এরিয়াতে পড়ছে না। তো যশোহর জেলাতে তিনি জন্মগ্রহণ করেছিলেন, কবি মাইকেল মধুসূদন দত্ত। সেখানে সাগরদাড়ি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ওই গ্রামের পাশেই এই নদীটা ছিল, কপোতাক্ষ নদ। বেশ বিখ্যাত নদী পূর্ববঙ্গের, এটা একটা বেশ বিশাল বড়সড় নদী, খুবই সুন্দর নদীটা। তো মধুসূদন দত্ত ওই নদীটাকে মনে করে করে তিনি এই কবিতাটা লিখছেন। তো এখানে মধুসূদন সম্পর্কে একটু তোমাদের জানা দরকার যে কবি মধুসূদন অত্যন্ত ইংরেজি সাহিত্যের অনুরাগী ছিলেন এবং তিনি বাংলা সাহিত্যটাকে এতটা পছন্দ করতেন না শুরুর দিকে। উনি ইংরেজি সাহিত্যেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে চেয়েছিলেন এবং ইংরেজি সাহিত্যের প্রতি তার এটা ক্রেজিনেসই বলতে পারো। এটা এত তীব্র ছিল যে উনি ধর্মান্তরণ করে নিয়েছেন। বাঙালি ঘরের ছেলে, ব্রাহ্মণ বংশের ছেলে মধুসূদন দত্ত, কায়স্থ বংশের ছেলে, কিন্তু উনি কী করলেন, হিন্দু ধর্ম থেকে চেঞ্জ হয়ে উনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেন ইংরেজি সাহিত্যের জন্য এবং নাম নিলেন মাইকেল মধুসূদন দত্ত। ইংরেজ মেয়ে বিয়ে করলেন, ইংল্যান্ডে চলে গেলেন, লন্ডনে। ওইখানে গিয়ে তিনি থাকলেন, ইংরেজি সাহিত্য উপন্যাস রচনা করলেন। ক্যাপটিভ লেডি নামে তার একটি কাব্য রচনা করেছিলেন। বিভিন্ন সাহিত্য পড়াশোনা, অসাধারণ জ্ঞানী ব্যক্তি ছিলেন। 12-14টার মতো ভাষা উনি জানতেন, কিন্তু আলটিমেটলি উনি ইংরেজি সাহিত্যে ততটা দক্ষতা অর্জন করতে পারেননি। তারপর বিভিন্ন শুভাকাঙ্ক্ষী যারা রয়ে গেছেন, সে সময় তার পাশে রয়ে গিয়েছিলেন, তাদের পরামর্শে তিনি বাংলা সাহিত্যে রচনা শুরু করলেন এবং তারপর আমরা জানি উনি বাংলা সাহিত্যের মধ্যে অবিস্মরণীয় জায়গা অধিকার করে নিলেন, চিরকালীন জায়গা। মেঘনাদবধ কাব্য রচনা করলেন, চতুর্দশপদী কবিতাবলী রচনা করলেন, নাটক লিখলেন। এগুলো কিছুই আগে ছিল না বাংলা সাহিত্যের মধ্যে। প্রতিটি জিনিস মধুসূদন নিজে সৃষ্টি করলেন। অসাধারণ নয়, বিরল প্রতিভার অধিকারী ছিলেন তিনি। তো সেই মাইকেল মধুসূদন দত্ত ধীরে ধীরে উনি বুঝতে পারলেন যে এই ইংরেজি সাহিত্যের পেছনে এরকম পাগল হয়ে ঘুরতে ঘুরতে উনি জীবনের কতটা মূল্যবান সময় নষ্ট করে দিয়েছেন। সবচেয়ে বড় কথা হলো উনি বাংলা সাহিত্যকে একদম অ্যাভয়েড করেছিলেন। তো এই জন্য আজকে উনি বেশ একটা আত্মগ্লানিতে ভুগছেন এবং এই ব্যাপারগুলোকে তিনি কাব্য কবিতার মধ্য দিয়ে তিনি প্রকাশ করেছেন। তো সেই কপোতাক্ষ নদ তার চতুর্দশপদী কবিতাবলীর একটা কবিতা, যেখানে তিনি তার ভেতরের এই আত্মগ্লানি, এই যন্ত্রণা, অন্তর্দাহ যেটাকে বলা হয়, এটাকে তিনি প্রকাশ করছেন। এই অন্তর্দাহ কিসের প্রতি? তার বঙ্গভূমির প্রতি, বাংলা ভাষার প্রতি, সব কিছুর প্রতি, বঙ্গযোজনের প্রতি। অর্থাৎ ইংরেজি ভাষা সাহিত্যে শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য তিনি পুরো বঙ্গভূমিকে একরকম ছেড়েই দিয়েছেন, ওইখানেই উনি চলে গেছেন। তো এই যে ছেড়ে দেওয়া, এটার জন্য উনি এখন মনে মনে কষ্ট পাচ্ছেন, কিন্তু উনি এগুলো কিছুই চাননি যে এরকম কিছু হোক, কিন্তু হয়ে গেছে, এটা উনি বুঝতে পারেননি বলেই হয়েছে। তো আজকে উনি এটার জন্য মনে মনে ক্ষমা প্রার্থী এবং সেই যন্ত্রণাটা উনি প্রকাশ করেছেন এই কবিতার মধ্য দিয়ে। কি বলছেন কবিতাটাতে? সতত হে নদ তুমি পড়ো মোর মনে, সতত সব সময়, হে নদ, কপোতাক্ষ নদ, নদী এবং নদের মধ্যে পার্থক্য রয়ে গেছে। নদ বিশাল বড় হয়, নদী তুলনায় নদের চাইতে একটু ছোট হয় আয়তনে, আর নদ যেটা হয় সে বিরাট বড় হয় এবং বিরাট বিস্তৃত হয়। তো কপোতাক্ষ ছিল নদ, সে বিরাট বিস্তৃত ছিল এবং বিশাল বড় ছিল। তো কবি কপোতাক্ষ নদকে উদ্দেশ্য করে বলছেন যে হে নদ, অর্থাৎ হে কপোতাক্ষ নদ, তুমি সবসময় আমাকে মনে পড়ো, সবসময় তোমার কথা আমার মনে পড়ে। তুমি আমার জন্মভূমিতে, আমি দেখতে পাচ্ছি না তোমাকে, ছোটো থাকতে দেখতাম, কিন্তু এখন আর দেখতে পাচ্ছি না। তোমার কথা আমার সবসময় মনে পড়ে। সতত তোমার কথা ভাবি এ বিরলে, বিরলে মানে একাকী বসে বসে আমি সবসময় তোমার কথা ভেবে যাই। সতত প্রত্যেক মুহূর্তে। তারপর ব্র্যাকেটে লিখছেন, যেমতি লোক নিশার স্বপনে শোনে মায়া মন্ত্রধ্বনি। যেরকম লোকে নিশার স্বপনে, অর্থাৎ রাত্রিবেলা ঘুমের মধ্যে আমরা যখন স্বপ্ন দেখি,
স্বপ্নের মধ্যে মায়া মন্ত্রধ্বনি শুনি। মন্ত্রধ্বনি কীরকম, মানে কোনো একটা সাউন্ড বা সামথিং কিছু একটা আমি শুনলাম স্বপ্নের মধ্যে, কেউ কিছু বলছে আমাকে, এরকম মনে হচ্ছে। স্বপ্ন তো দেখি, আমাদের এক্সপিরিয়েন্স আছে এই ব্যাপারগুলো, যে মনে হচ্ছে বা কেউ কেউ কিছু বলছে। হঠাৎ করে যখন স্বপ্ন ভাঙে তখন বুঝলাম যে না, আমি আসলে একটা স্বপ্ন দেখছিলাম, আমাকে কেউ কিছু বলছে না। ওই রকমভাবেই, অর্থাৎ মানে কি ব্যাপারটা, এটা ভেতরে ভেতরে চলছে জিনিসটা, বুঝতে পারছো ব্যাপারটা, এটা ভেতরে ভেতরে চলছে, এটা বাইরে থেকে ডিরেক্টলি কিছু হচ্ছে না, কিন্তু কনস্ট্যান্ট এটা একটা মানে আমাদের সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে ব্যাপারটা একটা ঘটে যাচ্ছে কনস্ট্যান্ট। সেইভাবেই ঠিক এক্স্যাক্টলি যেরকম রাত্রিবেলারই স্বপ্নে লোকে এরকম কথা শোনে, মায়ামন্ত্রধ্বনি শোনে, সেরকমভাবেই সতত তব কলকলে জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে। তোমার ওই নদীর কলকল ধ্বনি সাউন্ডটা, আমরা তো সাউন্ডটার সাথে পরিচিত আছি, নদীর সাউন্ড যখন নদীর জলটা বয়ে যায় যখন সাউন্ডটা কীরকম থাকে। তো এটা নদীর সামনে না বসে থেকে তুমি এখনও যদি একটু মনে মনে জিনিসটা রিমাইন্ড করো যে কীরকম হয় এক্স্যাক্টলি নদীর সাউন্ডটা, তুমি এটা তোমার ভেতরে একটা সাউন্ড একটা তুমি ফিল করবে। তো ওই সাউন্ডটাকে উনি বলছেন যে আমি এটা শুনতে পাই আমার ভেতরে, এটা আমার ভেতরে আমি শুনতে পাই, যে মানে ভ্রান্তির ছলনে, অর্থাৎ অ্যাকচুয়ালি তো আর নদীর আওয়াজ হচ্ছে না, জল বয়ে যাওয়ার আওয়াজটা তো আর হচ্ছে না আমার সামনে, কিন্তু আমি এটা শুনতে পাচ্ছি। দ্যাট মিনস আমার ভেতরে আমি শুনতে পাচ্ছি এই সাউন্ডটা, এটা আমার এক্সিস্টেন্সের সঙ্গে মিশে গেছে। আমি ছোটো থেকে তোমাকে দেখেছি, শুনেছি, এত ক্লোজ ছিলাম যে তোমার সাউন্ডটা এখন তোমার সামনে না বসেও যেন আমি শুনতে পাই, এই জন্যে ভ্রান্তির ছলনা। বোঝা গেল? ভ্রান্তির ছলনে। বহু দেশে দেখিয়াছি বহু পদদলে, বহু দেশে আমি দেখেছি, বহু দেশ আমি দেখেছি, বহু পদদলে পায়ে হেঁটে হেঁটে আমি অনেক জায়গাতে ঘুরেছি, কিন্তু স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। কিন্তু এই স্নেহের তৃষ্ণা, এই যে স্নেহ, এই নদী অর্থাৎ প্রকৃতির একটা টান আমরা সবসময় ফিল করি, এবং এই টানটার মধ্যে আমরা এক ধরনের শান্তি খুঁজে পাই প্রকৃতির মধ্যে। দেখবে আকাশের দিকে তাকালে দেখবে বেশ ভালো লাগছে, কিছুই নেই দেখার, হয়তো তারা টারা রয়ে গেছে আকাশে, রোজই দেখি, কিন্তু তাও যতবার দেখবে ততবারই দেখবে ভালো লাগছে। সিম্পল একটা গাছের মধ্যে একটা পাখি বসে রইলো, দেখলে বেশ ভালো লাগছে। এখন বর্ষাকাল, গরমের সময় আসছে আস্তে আস্তে, গাছে দেখবে প্রচুর আম ধরেছে, প্রত্যেকবারই দেখো এটা, কিন্তু প্রত্যেকবারই দেখতে ভালো লাগে। এটা কি? প্রকৃতি এইভাবেই আমাদেরকে আকর্ষণ করে, এই জন্যই প্রকৃতিকে মা বলা হয়েছে। সে সবসময় আমাদের আশ্রয় দেয়, মানসিকভাবে সবসময় আমাদের আশ্রয় দেয়। নদী সেই প্রকৃতির একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। নদী তো শুধু আশ্রয় নয়, সে তো জীবন দেয়, প্রাণে বাঁচায়। উনি বলছেন যে এই যে স্নেহ, এই টান, এই আকর্ষণ, এই যত্ন, এটাই স্নেহ। এই তৃষ্ণা, এই স্নেহের তৃষ্ণা, এটা কার জলে মিটবে? প্রকৃতি, হে নদী, তোমার কাছ থেকে আমি যে স্নেহটা পেয়েছি, যে জীবনটা পেয়েছি, সেটা অন্য কোথাও কোনোদিনও পাওয়া যাবে না। দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে। মা যেরকম শিশুকে দুধ খাইয়ে বড় করে, ঠিক তেমনি নদী মানব সভ্যতাকে তার জল দিয়ে সে তাকে ধরে রাখে, তাকে জীবন দান করে। এই পৃথিবীতে নদী যেন সেই অমৃত, যে অমৃতকে পান করে আমরা মানুষরা, যে কোনো জীবজন্তু, গাছপালা, প্রতিটি জিনিস আমরা প্রাণ ধারণ করি, যেরকম করে মা শিশুকে জীবন দান করে, ঠিক তেমনি উনি বলছেন তুমি সেই দুগ্ধ স্রোতরূপী, দুধের স্রোত। আর কি হবে দেখা যতদিন যাবে? উনি বলছেন যে আর কি তোমার সাথে আমার দেখা হবে? উনি এখন অসুস্থ হয়ে গেছেন, টাকা পয়সাও বিশেষ কিছু নেই, আমরা জানি বিদেশে ওনাকে বিরাট অর্থ কষ্টে পড়তে হয়েছিল। উনি যে ওই জায়গা থেকে ফিরে আসবেন এটাও পসিবল, যে এই টাকাই ছিল না তার হাতে, তার বিরাট কন্ডিশন খারাপ ছিল। ওই কথাগুলোকে স্মরণ করে তিনি বলছেন যে তোমার সাথে কি আমার আর দেখা হবে হে কপোতাক্ষনাথ? মনে তো হয় না। তো যত দিন যাবে, অর্থাৎ যত দিন যেতে থাকবে, প্রজারূপে রাজরূপ সাগরেরে দিতে বাড়িরূপ করো তুমি। তুমি কি করছো? প্রজারূপে রাজরূপ সাগরেরে দিতে। এখানে খুব সুন্দর একটা উপমা তিনি ডিসকাস করেছেন। প্রজারা কি করে? রাজাকে কর দেয়। কর কি? রাজস্ব, ট্যাক্স। সেটা দিলে কি হয়? সেই মানে রাজা সেই টাকা দিয়েই আবার প্রজাদের জন্য কোনো না কোনো একটা উন্নয়নমূলক কাজ করে, যাতে প্রজারা বেনিফিটেড হয়। তো এইভাবে এটা একটা সার্কেল। সেম টু সেম নদী কি করে? তার জলটা হলো সেই ট্যাক্স। নদী সেই জলটাকে নিয়ে কাকে দিচ্ছে? সাগরের মধ্যে ফেলে দিচ্ছে, সাগরের কাছে দিচ্ছে। তো উনি বলছেন যে তুমি যেন প্রজা, আর রাজা যেন কি? রাজা যেন কে? রাজা যেন সমুদ্র। তো তুমি কি করছো? প্রজারূপে রাজরূপ সাগরেরে দিতে। তুমি সাগররূপী রাজাকে, প্রজারূপী কপোতাক্ষ নদ, তুমি কি করছো? বাড়ি রূপে, অর্থাৎ জলটাকে নিয়ে কর হিসেবে, ট্যাক্স হিসেবে তুমি সাগরের কাছে দিচ্ছ।
তো তুমি তো এই কাজটা করছো, সাগরের জন্যে তুমি এই কাজটা করছো, তুমি কি আমার জন্যে একটা কাজ করতে পারবে? কি সেই কাজটা? এ মিনতি গাবে বঙ্গজ জনের কানে। ঠিক যেরকম করে তুমি তোমার ভেতরে জল বহন করে নিয়ে সমুদ্রের মধ্যে দাও, সমুদ্রকে দাও, তেমনি আমার জন্যে আমার একটা অনুরোধ আমার কাছ থেকে তুমি বহন করে নিয়ে যাবে। এবং তুমি দেবে কাকে? বঙ্গজ জনের কানে। বঙ্গজ অর্থাৎ বঙ্গবাসী, জনের কানে বঙ্গবাসী সেই ব্যক্তিরা যারা বঙ্গদেশে রয়ে গেছে, অর্থাৎ বাংলাদেশের লোকজনকে তুমি তাদের কানে বলবে। কি বলবে? সখা, সখে, সখারিতে নাম তার, আমার নামটা। নদীকে সখা বলে তিনি অ্যাড্রেস করছেন, সম্বোধন করছেন। নাম তার, আমার নামটা একটু বলবে। এ প্রবাসে মজি প্রেমভাবে, এ প্রবাস মানে, প্রবাস মানে বিদেশ, প্রবাস যে বাসে নেই, বিদেশে। প্রবাসে মজি প্রেমভাবে, মজি মগ্ন হয়ে, প্রেমভাবে আমার ভেতরের গভীর প্রেমভাব তোমাদের জন্যে। তোমাদের কাদের? জন্মভূমি, কপোতাক্ষ নদ এবং বঙ্গযোজন, প্রত্যেকে, বাংলাদেশের অধিবাসী যারা, প্রত্যেকের জন্যে। লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। প্রবাসে বসে ওই লোকটা বলতে নিজের কথা বলছেন, মধুসূদন নিজের কথা বলছেন। বলছেন যে আমি যে, লইছে যে বলতে অর্থাৎ যেই লোকটি, অর্থাৎ আমি, তব নাম তোমার নাম। তুমি কে? তুমি বঙ্গভূমি, তুমি কপোতাক্ষ নদ, তুমি বঙ্গযোজন। বঙ্গের সঙ্গীতে, বঙ্গের মানে বঙ্গদেশের সঙ্গীতের সুরে যে তোমার নাম নিচ্ছে, অর্থাৎ আমি, সেই আমার কথা তুমি কি একটু বঙ্গযোজনের কানে একটু শোনাবে? অর্থাৎ উনি কি বলতে চাইছেন? যে আমি যে ভুলটা করেছি, আমার মাতৃভূমিকে ত্যাগ করে, আমার দেশবাসীকে ত্যাগ করে, তারা যেন আমার সেই ভুলটাকে ক্ষমা করে দেয় এবং তারা যেন আমাকে, আমার কথা একটু মনে রাখে। কারণ আমার তাদের প্রতি কোনো অশ্রদ্ধা নেই, আমি প্রত্যেককে ভালোবাসি। আমার দেশ, দেশবাসী, দেশের আকাশ, বাতাস, মাটি, জল সব কিছুর প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা রয়েছে। সেই শ্রদ্ধাটাকে তারা যেন না ভুলে আমার কথা যেন একটু মনে রাখে। এই এই হলো গোটা কবিতা। তিনি কনফেস করছেন যে তিনি ভুল করেছেন, এটাই। ছোট কবিতা, বুঝতে আশা করি কোনো অসুবিধা হবে না তোমাদের। শব্দার্থ রয়ে গেছে, টিকা রয়ে গেছে, একটু ভালো করে দেখে নেবে। কোথায় কোনো সমস্যা যদি থাকে আমাকে জানাতে পারো, মেসেজ করে জানিয়ে দেবে। আমি সেই অনুযায়ী, আমি মেসেজে রিপ্লাই দিতে পারবো না, তবে আমি ভিডিও যখন বানাবো ভিডিওর মধ্যে আমি রিপ্লাই দিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ।